আমি বিশ্বাস করি না তুমি এটা করতে পারো না। মজা করছো না? প্লিজ দুষ্টু, আমার এসব মজা ভালো লাগে না। তুমি তো জানো আমি এসব মজা নিতে পারি না। আমার ভালো লাগছে না। তুমি বলো এসব মিথ্যে? প্র্যাঙ্ক করেছো, বলো না। দুষ্টু ফ্যাল করে চেয়ে থাকে, নিষ্প্রভ গলায় উত্তর দিল। মিথ্যে না। নীরের চোখ পাথর হয়ে এলো। তীক্ষ্ণ চোখে বিষণ্ণ স্বরে ক্ষীণ আওয়াজে শুধু বলতে পারল, সত্যি? দুষ্টু মাথা ঝাঁকায়, সাথে সাথে ঘর কাঁপানো চিৎকার ভেসে এলো। চলে যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। আর কখনো আসবে না, প্রতারক। দুষ্টুর ফোলা চোখের পানি গড়িয়েছে তখন গলা অবধি, গলা থেকে বুক অবধি। এবার কোনো এক অদৃশ্য বোবা কান্নায় কিংবা রক্তের ধারা তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে গড়ালো। সে অবাক প্রসন্ন দৃষ্টিতে তাকালো। তার চোখের অশ্রুর ধারাটা থেমে গেছে তৎক্ষণাৎ, থমকে গেছে। বুক ভরা আশাটুকু যেন পলক ফেলতে না ফেলতেই মিশে গেল, মিলিয়ে গেল, নিরাশায় পরিণত হলো। তবুও বলল, একবার আমার কথাটা শোনো। নীর ঘৃণ্য চাহনিতে পুনরায় গর্জন করে ওঠে। এই মুহূর্তে বেরিয়ে যাও। দুষ্টু মিনিট পাঁচেক নির্বাক নিষ্প্রাণ নেত্রে চেয়ে থাকলো। এরপর মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠে ব্যাগ হাতে তুলে চলে গেল দৌড়ে। নীর পাথরের ন্যায় চেয়ে রইল টেবিলের ওপর রাখা বিরিয়ানির প্যাকেটটার দিকে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে নুসরাত দেখতে পেল একটা মেয়ে আকাশ পাতাল কাঁপিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ঠিক এই মেয়েটাই মিনিট 30 আগে জড়সড় হয়ে ঢুকেছিল এই বাড়িতে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। দাঁড়িয়ে থাকতে থাকতেই ভাবল, নীর কি সব মেয়েকে এইভাবে কষ্ট দেয়, কাঁদিয়েই ছাড়ে? আচ্ছা, এই মেয়ে কি সেই মেয়ে? এলোমেলো চিত্তে অগোছালো পা ফেলে ঘরে ঢুকতেই মেঘ স্বরের শব্দটা কানে এলো। কোথায় গিয়েছিলে? কি বিভৎস স্বর, যেন অতি কষ্টে কদর্য রূপে গলা থেকে শব্দগুলো বের করা হলো। বারে বারে দেওয়ালে ধাক্কা খেয়ে ছোট্ট ঘরটার মাঝে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। দুষ্টুর সারা শরীর কেঁপে উঠল। কটা বাজে? এ বাড়ির বউ রাতে একা বাইরে যায় না। দুষ্টু নিষ্প্রভ চোখ দুটো তুলে তাকালো। প্রচ্ছদের কথাবার্তার ধরনে শিরিন হকের ছাপ স্পষ্ট। দুষ্টু তাকানোর প্রায় সাথে সাথে প্রচ্ছদের বুক ধক করে উঠল। কি ভীষণ লাল চোখ, দেখলে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এলোমেলো কিছু চুল অবিন্যস্ত হিজাবের আড়াল ছেড়ে বেরিয়ে এসছে। মুখে অনিষ্টের ছায়া, চোখের কার্নিশে জলের স্তূপ। এমন দুর্বোধ্য অবস্থায় প্রচ্ছদ এর আগে আর কখনো ওকে আবিষ্কার করেনি। সে বিষয় নিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে? দুষ্টু নির্লিপ্ত দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে নির্বাকে চলে গেল। প্রচ্ছদ তাকিয়ে দেখল তার বিশৃঙ্খল কলির পুতুলের ন্যায় পদক্ষেপ। এক পা ফেলতে গিয়ে আরেক পা ফেলছে, যেন এই ইহ জগতে সে নেই। প্রচ্ছদ বুঝতে পারল খুব বড়সড় প্রভঞ্জন তার উপর দিয়ে বয়ে গেছে। এতটা শান্ত ভদ্র মেয়ে তো সে কোনো কালেই ছিল না। প্রচ্ছদ ঘর ছেড়ে বেরিয়ে ইরাকে খবর দিয়ে এলো। দুষ্টু বাড়িতে নেই বুঝতেই ইরা তড়িঘড়ি করে প্রচ্ছদকে ফোন করে ডেকে এনেছিল। বাড়ির অন্য কেউ একথা জানতে পারলে এতক্ষণে কুরুক্ষেত্র হয়ে যেত। আধ ঘন্টা হতে চলল, ওয়াশরুম থেকে এখনো ভেসে আসছে পানি পড়ার শব্দ। প্রচ্ছদ কপালে কুঞ্চন ফেলে কলম মুখে বসেছিল। ঘড়ির কাঁটার দিকে আরেকবার তাকিয়ে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে সে ওয়াশরুমের দরজায় গিয়ে শব্দ করলো, ডাকলো, দুষ্টু, দরজা খোলো। শীতের রাতে এত সময় নিয়ে গোসল করছো কেন? অসভ্য মেয়ে, বের হও। ওপাশ থেকে কোনো প্রতিউত্তর ভেসে এলো না। প্রচ্ছদ বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, বের হচ্ছ না কেন? সর্দি লাগবে তো। আরও 2-3 বার ডাকার পরেও সাড়া পাওয়া না গেলে প্রচ্ছদ ভ্রু কুঁচকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। কপাল কুঁচকে ভাবল, অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? প্রচ্ছদ জোরে শব্দ করে ধাক্কালো। একটু পর খট করে দরজা খুলে গেল। প্রচ্ছদ সেদিকে তাকিয়ে স্তব্ধ হলো। সারা শরীরে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঢেউ বয়ে যেতে লাগলো। তার সম্মুখে এই ক্ষণে যে নারী দণ্ডায়মান, তার সমস্ত গা ভেজা, চুলের একাংশ মুখে ছড়ানো, টপ টপ করে পানি পড়ছে ঈষৎ লাল পাতলা অধরের ওপর। গলার উদ্যত কণ্ঠ হাড়গুলো যেন কয়েক ঘন্টার মাঝে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। হঠাৎ তাকালেই চোখ পড়ছে কণ্ঠহাড়ের ভেতরে লাল তিলে। মিনিট দুয়েক না গড়াতে এক আশ্চর্য ঘটনা ঘটল। যে ঘটনাটি ঘটবে বলে ধারণা কিংবা ঘটার মতো সেরকম সম্পর্ক, সেসব কোনো কিছুই ছিল না ওদের মাঝে। ঘটনাটি ঘটার সেকেন্ড কয়েক প্রচ্ছদ নিশ্চল হয়ে রইল।
পায়ের তলা আটকে গেল মেঝের সাথে। দেহ বেয়ে তীব্র শীতল স্রোতের একটা ধারা নেমে গেল, ততটা তীব্র যতটা তীব্রতায় মানুষের মৃত্যু পর্যন্ত ঘনিয়ে এসে দরজায় কড়া নাড়ে। দুষ্টু ভেজা শরীরটা সম্পূর্ণ হেলে আছে প্রচ্ছদের সাথে। মাথাটা বুকের কাছে পড়ে আছে অযত্নে। ভীষণ অবহেলার গোছে তার মাথাটা প্রচ্ছদের বুকের একদিকে কপাল ঠেস দিয়ে পড়ে আছে। প্রচ্ছদ অনেক কষ্টে জড়ীভূত হাত দুটো উঠিয়ে আনলো। ঢোক গিলে এক হাত দুষ্টুর পিঠে রেখে অন্য হাত ওর গালে রাখলো। বার কয়েক হালকা থাপড়ে ডাকলো। দুষ্টু দুষ্টু। দুষ্টুর হেরফের নেই, কারোর অধীনে সে ঘুমন্তে আচ্ছন্ন। প্রচ্ছদ ওকে ধরে একবার বিছানায় বসাতে চাইল, পরক্ষণে আবার কি মনে করে চেয়ার টেনে বসিয়ে দুষ্টুকে এক হাত দিয়ে ধরে রেখে ইরাকে ফোন করলো। ইরা হন্তদন্ত হয়ে ছুটে আসলো, মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। ইরা কড়া চোখে তাকালো। কিভাবে? আমি কিভাবে জানবো? আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? মারধর করেছো? আসার পরে অজ্ঞান হয়ে গেল যে? প্রচ্ছদ জোরে সরে বলে, হোয়াট? আমি জানি না ও অজ্ঞান কেন হলো। আসার পর মিনিট 40-এর মতো ওয়াশরুমে ছিল। জামা কাপড়ও তো ভেজা। সেই জন্যই ডাকলাম, চেঞ্জ করে দাও। হায় আল্লাহ, অজ্ঞান মানুষকে চেয়ারে বসিয়ে রেখেছো? তো আর কোথায় বসাবো? বিছানায় শোয়ালে বিছানা ভিজে যাবে না? এমনিতেই সারা ঘর পানি দিয়ে কি একটা অবস্থা। ইরা বিস্ময়ে চরম শেখরে পৌঁছে গেল, মাথা দুলিয়ে বলল, আমার সামনে থেকে যা তুই। মার একটাও মাটিতে পড়বে না তাহলে। রেগে যাচ্ছ কেন? যাচ্ছি, ড্রেস চেঞ্জ করি, একটু গরম দুধ খাইয়ে দিও। তোর বলতে হবে না। প্রচ্ছদ পা বাড়ালো, যেতে যেতেই গম্ভীর মুখে বলল, বিছানা ভেজালে এই বেয়াদব মেয়েটা রাতে ঘুমাতো কোথায়? জ্ঞান ফিরলে দ্রুত আমার রুম ক্লিন করতে বলবে। ইরা ধমকে বলে, প্রচ্ছদ মায়ের খাবি কিন্তু। এই মুহূর্তে চোখের সামনে থেকে যা। তোর রুম বড়, আমি পরিষ্কার করে দেব। বিদায় হ। দুষ্টুর দিকে কয়েক পলক তাকিয়ে থেকে প্রচ্ছদ দীর্ঘশ্বাস ফেলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। দরজায় উকি দিতে থাকা নীরা সাথে সাথে আড়াল হলো। ইরা এসে দরজা বন্ধ করে দিয়ে গেল। নীরা দরজার সামনে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল, সবার শুধু ইরা ইরা ইরা, উফ, মাথাটা ছিঁড়ে যায়। পর মুহূর্তেই মুখে হাত রেখে কৌতূহলী হয়ে কিছু ভেবে নীরা বাঁকা হাসল। আচমকা কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে তাকালো। সাজিদ নীরাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছো কেন? নীরা আমতা আমতা করে বলে, কই না তো, তুমি এখানে এসেছো কেন? তোমাকে না ছেলের কাছে থাকতে বললাম? সাজিদ জহুরি নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, ভালো হয়ে যাও। ভালো হতে টাকা লাগে না, আর যদি লাগে তাও দেব, তবুও ভালো হয়ে যাও। নীরা মুখ বাঁকিয়ে বলল, অয়েল ইউর ওন মেশিন প্লিজ। নিশীথের শেয়ালির হাঁক, খোলা বাতাস, তবুও কি নিদারুণ দম বন্ধকর পরিস্থিতি। বেহায়া বুক ভয়ঙ্কর ভাবে দগ্ধ হচ্ছে, পুড়ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। অন্তরিন্দ্রিয় সে পোড়া দহন এসে ঠেকেছে গলা অবধি। কণ্ঠস্বর রোধ হয়ে আসছে, কি নীরব জ্বালা। নীর টিকতে পারছে না, তবুও চোখে তার জলের রেশটুকু নেই। একটু পানি পড়ুক না, বুকের আগুনটুকু একটু নিভুক। এত কষ্ট হচ্ছে কেন? ভেতরটা মনে হয় ফেটে চৌচির হয়ে গেল। নীর টেবিলে দুহাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট গোল করে ফু করে বড় বড় নিঃশ্বাস ফেলল। পা দুটো কাঁপছে। টেবিলের এক কোনায় বিরিয়ানির প্যাকেটটার দিকে চোখ যেতেই এক চোটে হাতের থাবায় তা ফেলে দিল। ছিটকে গিয়ে পড়ল বারান্দার কার্নিশে। প্যাকেট খুলে ভেতর থেকে বেরিয়ে এলো খাবার। বুকের চারিদিকে দগ্ধ পোড়া গন্ধের সাথে মিলে মিশে গেল ঠকবাজ নারীর বিরিয়ানির বিদ্ঘুটে গন্ধ। নীরের বমি পেল, টেবিলে শব্দ করে 2-3 বার আঘাত করলো। অতঃপর দেওয়ালে টাঙানো মায়ের ছবিটার দিকে তাকিয়ে করুণ ভাঙা স্বরে তাকে বলতে শোনা গেল, আমি কি এতটাই খারাপ, নিকৃষ্ট জঘন্য ছিলাম মা? ও আমাকে ছেড়ে চলে গেল কেন? উত্তর আসে না। নীর উত্তরের অপেক্ষাও করে না। হাঁসফাঁস করে অস্থির নয়নে এদিক সেদিক তাকায়। তা নিজেকে পাগল পাগল লাগছে, অসহ্য লাগছে এই ধরনের প্রতিটি বিন্দু থেকে বিন্দুতর কণা পর্যন্ত। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার বাসনা যাচ্ছে। বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে অভিশাপ দিতে। নিঃস্ব যখন আমি হয়েছি, তখন নিঃস্ব হও সবাই, জ্বলে পড়ে ছাই হও। অতঃপর আমার প্রজ্ঞাত দীর্ঘশ্বাসের কবলে পড়ে জরাগ্রস্ত সেই ছাই বিলীন হয়ে যাক।
কিন্তু বলতে পারে না। শব্দগুলো সশব্দে গলা দিয়ে বের হয়ে আসতে চায় না। ভেতরে দলা পেকে আটকে নীরের গলা বাকরুদ্ধ করে। মার ছবির পাশে দেওয়ালে ঝুলানো অনেক পুরনো একটা গিটার। খুব কষ্ট করে বাজাতে হয়, মাঝে মাঝে হাত কেটে রক্তাক্ত হয়। নীর অনেকদিন বাদে গিটার হাতে নিল। এরপর ধপ করে বসে পড়ল বারান্দার দরজায় হেলান দিয়ে। দৃষ্টি ফেলল টেবিলে রাখা দুষ্টু দু চোখের বিষ ফিজিক্স বইয়ে, বুকশেলফের একপাশের ডায়েরিতে, বারান্দার সাইকেলে, বেলি ফুলের গাছে। ঠিক কিছু ঘন্টা মাত্র আগে এসব কিছুই ছুঁয়ে গেছে তার হৃদয় চিত্তের প্রেয়সী। এখন অবধি লেগে আছে তার অতল স্পর্শী স্পর্শ। না, প্রতারক, বিশ্বাসঘাতকের স্পর্শ, একজন ঠকবাজ, ঘৃণ্য ছলনাময়ী মেয়ে মানুষের স্পর্শ। গিটারে টুংটাং শব্দ ভেসে এলো স্থির চিত্তে, করুণ অসহায় হয়ে। আঙ্গুল চুইয়ে দুফোঁটা রক্ত পড়ল। দোতলার বারান্দার কর্নারে দাঁড়িয়ে এক চিত্ত মনে প্রকট বন্ধ দৃষ্টিতে কর্ণধার করছিল বিষাদ ব্যর্থ যন্ত্রণাধারী নীরের গলার গান। নুসরাতের চোখে জল উপচে এলো। গান শেষ হলো। গলাটা যেন কেউ চেপে ধরেছে, কেঁপে কেঁপে ভাসছে ছন্দ গানের পাটাতনে। আর গাওয়া গেল না। সুর বন্ধ হতেই নীর হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার দমকে কয়েকটা রাতজাগা পাখি একসাথে উড়ে গেল। রাতজাগা কালো প্রকৃতি অবাক হয়ে দেখল একজন মানব পুরুষ কাঁদছে, একজন দুষ্ট জাদুকরীর জন্য কাঁদছে, ভালোবাসা হারানোর যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। সেই ভাগ্যবতী নারীর স্মৃতি মনে করে গলা ছেড়ে আর্তনাদ করছে। সত্যিই তো ভাগ্যবতী সে, যে নারীর জন্য এক পুরুষ নয় বরঞ্চ একাধিক পুরুষ কাঁদে। সে ভাগ্যবতীই বই কি। রাত বাড়ল, কমল কান্নার দমক, বাড়ল জ্বর, কমল বিশ্বাস, বাড়ল বুকের ভেতরের এক প্রকারের চিরচিনাত্মিক ব্যথার প্রয়াস। আহ, কি যন্ত্রণা! তখন দুপুর 2টো বেজে প্রায় 25 মিনিট। চারিপাশে নিরিবিলির বিস্তার। টুংটাং কাচের প্লেট, বাটি, গ্লাসের শব্দ নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে দিচ্ছে। বিশাল দৈর্ঘ্যের জনে জনে পূর্ণ টেবিলটার এক কোনায় একটা মাত্র চেয়ার ফাঁকা। শুক্রবারের দৌলতে আজ বাড়িতে প্রতিটি মানুষ উপস্থিত, অথচ বাড়িতে সর্বদা উপস্থিত থেকেও অনুপস্থিত ফাঁকা চেয়ারের মালিকটি। ইফতার হক লোকমা তুলতে তুলতে প্রচ্ছদের দিকে তাকিয়ে প্রথম প্রশ্ন করলেন, কি হয়েছে প্রচ্ছদ? সকালেও নেই, দুপুরেও খেতে এলে না। প্রচ্ছদ ভাতের থালা থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকালো। এরপর নিচু গলায় বলল, কার কথা বলছো? তিনি বোধহয় বিরক্ত হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, বিয়ের পর তুমি বোকা হয়ে যাচ্ছ। তোমাদের মতো পুরুষের বিয়ের পর বোকা হওয়া মানায় না। দ্রুত হতে শেখো। বিয়ের পর তো বোকা হয়েছ আমাদের জেনারেশন। বউয়ের আঁচল ধরে চলতে চলতে বোকা হয়ে যেও না। অর্জন যার পরনায় বিরক্ত হলো অযথা বাড়তি আলাপে। সাজিদ মাথা নাড়িয়ে চোখ উল্টিয়ে গোপনে বুক ফুলিয়ে বড় করে শ্বাস ফেলল। ইফতার হকের কথা মানেই খোঁচা দিয়ে কথা, আর এমন সব কথা যার আগা মাথা কোনো কিছুরই সেই সময়ের জন্য প্রযোজ্য নয়। শিরিন হক খাওয়া থামিয়ে দিয়ে বললেন, আমাকে খোঁচা মেরে কথা বলছো? তুমি কবে আমার আঁচল ধরেছিলে? থাকেনি। অবশ্যই না। আঁচল ধরে থাকলে কি আর এই মুহূর্তে আমার সামনে বসে আমাকে খোঁচা দিয়ে কথা বলতে? ইফতার হক মাথা নাড়িয়ে বললেন, তাও ঠিক। ছেলে প্রশ্ন করেছে, উত্তরে বললেই হয়তো তোমার বউয়ের কথা বলেছি। তা না, যত সব আলতু ফালতু কথা। আলতু ফালতু কথা? অবশ্যই। মোটিভেশনাল বক্তা এসেছে রে আমার। আগে নিজেকে মোটিভেট করো। শিরিন হক আবার বললেন স্বামীকে নকল করে, ধূর্ত হতে শেখো। ধূর্ত হয়ে করবেটা কি শুনি? বউয়ের সাথে ধূতরামি করলে সে মহাপুরুষ হয়ে গেল নাকি? ইফতার হক আর একটা কথাও বললেন না, চুপচাপ খেয়ে গেলেন। তাকে শুধু একবার বিড়বিড় করতে শোনা গেল, মেয়ে মানুষের জাত। চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলেও চাপা ভাঙবে না। কেন যে বলতে গেলাম,
বলতে গিয়ে নিজেই বোকা হয়ে এলাম। শ্বশুরের পাশে বসে থাকা ইরার প্রতিটি কথায় কর্ণগোচর হলো। সে মুখ চেপে হাসল। প্রচ্ছদের যার পরনায় বিরক্ত লাগলো। গম্ভীর মুখে নিস্তব্ধে লোকমা তুলল পরপর। এর অনেকক্ষণ বাদে শিরিন হক নিজে থেকেই বললেন, তা তিনি কোথায়? সকালেও দেখলাম না, দুপুরেও নেই। শুক্রবার বলে বড় বউ 3 মাসের পেট নিয়ে নিচে নেমে এসেছে। খেয়ে যেতে পারছে আর তার নামতেই কষ্ট হয়। সে বোধহয় 11 মাসের অন্তঃসত্ত্বা নাকি? শিরিন হকের কথায় নীরা এবার শব্দ করে হাসল। টিয়া, যাও ডেকে নিয়ে এসো তোমার ছোট ভাবিকে। প্রচ্ছদ মাথা নাড়িয়ে বলল। ঘুমোচ্ছে মা। শিরিন হকের কপালে কুঞ্চন পড়ল। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, অবেলায় ঘুমাচ্ছে? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না। কাল সারা রাত ঘুমায়নি, দুপুরে নামাজ পড়ে শুয়ে পড়ল। জিজ্ঞেস করতেই কোনো রকমে বলল পেট ব্যথা। ইফতার হক ছেলের আচরণে অসন্তুষ্ট গলায় বললেন, কি হয়েছে বুঝতে পারছো না? মানে কি? তুমি ওর স্বামী না? ও এখন তোমার রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। শিরিন হক আবার বললেন, পৃথিবী ধূলিসাৎ হয়ে গেলেও নিজের দায়িত্ব থেকে কখনো পিছপা হবে না। তোমার সকল আবেগ, উদ্বেগ, ব্যাকুলতা সবকিছুর ঊর্ধ্বে তা। দায়িত্ব কাঁধে নিতে কখনো পিছুপা হবে না। তোমার মধ্যে যখন দায়িত্ববোধ জাগ্রত থাকবে তখন মনে পাপ আসবে না। তুমি অসৎ পথে যাবে না, কারণ দায়িত্ব কখনো পাপের হয় না। দায়িত্ব সৎ, সুতরাং তুমি সৎ। শিরিন হকের কথাগুলো যেন ডঙ্কার বেশে কানে বাজলো সাজিদের। সে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো, অতঃপর তাকালো নীরার দিকে, মায়ের কোলে থাকা ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার দিকে। তার মনে হলো সে দায়িত্ব থেকে ধীরে ধীরে পিছুপা হয়ে যাচ্ছে, কিংবা হতে চাচ্ছে। সে কি অসৎ হয়ে গেল? তার মনেও তো পাপ জাগ্রত হয়েছে। দায়িত্ব থেকে পিছুপা হয়েছে বলেই কি? খাওয়া শেষ হলো সবার। আস্তে আস্তে উঠে গেল প্রতিটি মানুষ। নীরা শিরিন হকের কাছে এসে নিচু স্বরে বলল, বড় মা। কিছু বলবে? খুব ইম্পর্টেন্ট কথা। বলো, শুনছি। বলছি যে কাল সন্ধ্যার পর দুষ্টু বোধহয় বাড়ির বাইরে বের হয়েছিল, অনেকক্ষণ ছিল। আসার পর অজ্ঞান হয়ে গিয়েছে, এরপর থেকেই তো অসুস্থ। নীরা বাড়িয়ে বাড়িয়ে আরো অনেক কিছুই বলল। শিরিন হক অবাক হয়ে চাইলেন। আমি নিজে দেখেছি। শিরিন হক দোতলার ডান পাশের ঘরটার দিকে তাকালেন, শক্ত মুখে বললেন, রাতে আমাদের বাড়ির বউরা একা বাহিরে বের হয় না, সে কি জানো না? নীরা মাসুম বাচ্চার ভঙ্গি করে ঠোঁট উল্টালো। তিনি কঠিন মুখে বললেন, উপরে চলো। ঘরের ফ্যান বন্ধ। লাল পর্দার ফাঁক গলিয়ে লুকিয়ে চুরিয়ে প্রবেশ করছে নরম মিঠা সূর্যের তেজ। ঘরময় অন্ধকার। প্রচ্ছদ ঘরে পা রেখে জানালা বারান্দার দরজা থেকে পর্দা সরিয়ে দিল। সাথে সাথে আলোড়ন তুলে আলোকিত হলো ঘরের আনাচে কানাচ। প্রচ্ছদ পাঞ্জাবি খুলল। পাতলা সবুজ রঙের গেঞ্জি পরে এসে বার কয়েক দুষ্টুকে ডাকলো। সারা শব্দ না পাওয়া গেলে সে হালকা করে দুষ্টুর কপালে গলায় হাত রাখলো। ঘামে ভিজে উঠেছে বুঝতেই ফ্যান ছেড়ে দিয়ে এলো। এরপর আবারও কয়েকবার ডাকলো। বিবর্ণ মুখে ক্লান্ত চোখের পাটাতন বহু কষ্টে খুলে দুষ্টু নিচু স্বরে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? 3টার কাছাকাছি। ও, যাও ফ্রেশ হয়ে এসো। দুষ্টু নিঃশব্দে উঠে চলে যেতে প্রচ্ছদ বিছানার কোনায় বসলো। চিন্তিত ভঙ্গিতে গালে হাত বোলালো। এই বেয়াদব মেয়েটার চিন্তায় কাল রাতে তার ঠিক মতো ঘুম হয়নি। কিন্তু দুষ্টুকে জিজ্ঞেস করারও তো কোনো সুযোগ পায়নি। কিভাবে ওর ব্যক্তিগত বিষয়ে কি জিজ্ঞেস করবে তা বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বমির শব্দ ভেসে এলো। প্রচ্ছদ দৌড়ে গেল। দুষ্টুর মাথা চেপে ধরে চিল্লিয়ে ডাকলো ইরাকে। শিরিন হক নীরাকে সাথে নিয়ে এদিকে আসছিলেন। প্রচ্ছদের চেঁচানো শুনে তিনি তড়িঘড়ি করে ছুটে এলেন। এসেই দুষ্টুর মাথা নিচু করে চেপে ধরলেন। দুষ্টু তার শ্রান্ত বলহীন শরীরটা শিরিন হকের ওপর এলিয়ে দিল। তিনি ওর মুখ ধুইয়ে মুছিয়ে দিলেন। ব্যতিব্যস্ত গলায় বললেন, প্রচ্ছদ, ওকে ধরো। প্রচ্ছদ দুষ্টুর মাথা বুকের সাথে চেপে ধরে ঘরে নিয়ে এলো। শিরিন হক বেসিন পরিষ্কার করে এলেন। নীরাকে বললেন, খাবার নিয়ে এসো তো। নীরা খাবার নিয়ে আসতেই তিনি নিজে মেখে খাইয়ে দিলেন। নীরা প্রচ্ছদের দিকে বিস্ময় নিয়ে তাকালো, বলল, তোমরা না ডিভোর্স নেবে? তাহলে ও বমি করলো কেন? কাল রাতে অজ্ঞান হয়ে গেল। প্রচ্ছদ ইতস্তত বোধ করে অন্যদিকে তাকায়।
শিরিন হক বিড়বিড় করে মাথামোটা সম্বোধন করলেন। খাইয়ে দিতে দিতে দুষ্টুকে এবার ধমক দিলেন। সারাদিন না খেলে তোমার বমি হবে না তো কি আমার বমি হবে? কাল রাতেও খাওনি। দুষ্টু ক্লান্ত চোখে শুনল। প্রচ্ছদ একবার চোখ তুলে তাকালো, অস্পষ্ট স্বরে বলল, কেউ তো খেয়াল করলো না, এমনকি বড় ভাবিও না। মা এত খেয়াল করে? দুষ্টু আর খাবে না বলে চোখ মুখ কুচকে গায়ে গুই করলো। শিরিন হক চোখ রাঙালেন। চুপচাপ খাও মেয়ে। খাওয়া শেষ করে শিরিন হক ভ্রু কুচকে প্রশ্ন করলেন, কাল রাতে কোথায় গিয়েছিলে? প্রচ্ছদ তড়িৎ বেগে উত্তর দেয়, মা আমার সাথে গিয়েছিল, একটু উকিলের সাথে গিয়েছিলাম। এসেই ওয়াশরুমে ঢুকে অনেক সময় নিয়ে গোসল করার পর অজ্ঞান হয়ে গেছে। শিরিন হক কথা বাড়ালেন না। প্রচ্ছদ আর চোখে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা ইরার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আশ্বস্ত করল। এরা একবার শাশুড়িকে দেখে নিয়ে বড় করে শ্বাস ফেলে মিষ্টি করে হেসে চলে এলো। কাল রাতে সে শিখিয়ে দিয়েছিল প্রচ্ছদকে। দরজা বন্ধ করতে গিয়ে নীরার আঁচল তার চোখে পড়েছিল। ভাগ্যিস ঘরের সবাই চলে যেতেই প্রচ্ছদ দরজা বন্ধ করে এলো। দুষ্টুর মুখোমুখি বসে জহুরি নজরে তাকিয়ে বলল, এবার সত্যি কথাটা বলো। দুষ্টু মুখ ঘোরালো। কি বলবো? কি হয়েছে তোমার? কিছু না। কাল রাতে কোথায় গিয়েছিলে? সে জবাব দেয় না। প্রচ্ছদ সতর্ক কণ্ঠে প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ডের কাছে। দুষ্টু চকিতে চোখ ঘুরিয়ে তাকালো। বিষণ্ণ বিদীর্ণ ম্লান চোখ জোড়ার ফাঁকে ফাঁকে বিন্দু বিন্দু নীর। নীরের জন্য নীর। প্রচ্ছদ তেরসাভাবে বলল, ও, বয়ফ্রেন্ড বলা তো আবার বারণ। তা তোমার প্রেমিকের কাছে গিয়েছিলে? দুষ্টু দুর্বল প্রাণোৎপূর্ণ অসহায় যোগে চাইল। হতবল অপারক গলায় বলল, আমি ওকে বলে দিয়েছি। প্রচ্ছদ ভ্রু উপরে তুলে। কি বলেছ? দুষ্টু ঠোঁট চেপে ধরল। নিজের মাঝে বড় করে একটা নিঃশ্বাস টেনে নিয়ে শব্দ করে শূন্যে ছেড়ে দিল। বিয়ের কথা। প্রচ্ছদ অসহযোগ অপ্রতিভ চোখে চাইল। তারপর? তারপর আর কি? কি বলল সে? চলে যেতে বলেছে। হুম। ওর চোখের সামনে থেকে চলে যেতে বলছে। দুষ্টুর গলার স্বর কেঁপে উঠল। মুখ ওদিকে ঘুরে গেল। প্রচ্ছদ কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিস্ময় নিয়ে। এই পর্যায়ে কি বলা যায় তা তার মস্তিষ্ক জানান দিল না। সে আরো কিছুক্ষণ নিস্তব্ধে চেয়ে রইল। দুষ্টুর মুখ দেখা যায় না, উল্টো দিকে ঘুরানো। তবুও সে বুঝতে পারল মেয়েটা ঠোঁট কামড়ে কাঁদছে। নীরবে ফেলা চোখের জলে কষ্ট বেশি। একটু জোরে কাঁদুক, মনটা হালকা হবে। প্রচ্ছদ ঘর ছেড়ে বেরিয়ে এলো। আসার সময় দরজা ভিড়িয়ে দিয়ে এলো। প্রচ্ছদ যাওয়ার পর সত্যি সত্যি দুষ্টু শব্দ করে কেঁদে উঠল। বালিশে মুখ চেপে ধরল। মনে পড়ল এই তো কিছুদিন আগে, দিন 20 আগেও যখন বাপের বাড়ি গিয়েছিল, নীর ফুলের গাছটা নিয়ে এসেছিল। কত যত্ন করে দুষ্টু তুলে রেখেছে। নীর বলেছিল ওর যখন অনেক টাকা হবে ওর সোনার গাছটা বানিয়ে দিবে। দুষ্টুর কান্নার বেগ বাড়ল। কেঁপে কেঁপে উঠল শরীর, গলা ভেঙে এলো, চোখ জ্বলছে। তবুও কান্নার জোর কমল না, বরং থেকে থেকে বাড়ল। ঘণ্টাখানেক বাদে কান্নার শব্দ যখন খানিকটা কমে এলো, সে হেঁচকি তুলে ফোন লাগালো শ্রেয়সীকে। ফোন দিতেই মুখ চেপে ধরে আবারও কেঁদে উঠল। শ্রেয়া ফিনফিনে গলায় অনেক আগ্রহ নিয়ে শ্রেয়সীকে বলছিল, জানো আপু, একটা লোক আমার পেছনে ঘুরে গাড়ি নিয়ে। শ্রেয়সী কিছু হিসেব মেলাচ্ছিল। শ্রেয়ার কথা শুনে চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো, ভ্রু উঁচু করে বলল, তাই? আমি তো ইচ্ছে মতন ছেড়েছি। ভালো করেছিস। চিনিস ছেলেটা কে? শ্রেয়া বিরক্তি নিয়ে বলল, আরে ছেলে না, লোক, চিনি না, আমাদের এলাকায় আগে কখনো দেখিনি, আমার থেকে অনেক বড়। শ্রেয়সী কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে, অনেক বড়? কত বড়? শ্রেয়া ভাবুক গলায় বলল, আমার মনে হয় লোকটার বয়স 30-40 হবে। শ্রেয়সী বিস্ময় নিয়ে তাকায়। শ্রেয়া মিষ্টি করে হেসে বলল, আমার থেকে একটু বেশি ডিফারেন্সের বয়স হলেও কিউট আছে। সুন্দর বলা চলে। লোকটার সাথে কথা হয়েছে তোর? বললাম না, ইচ্ছে মতন ছেড়েছি। কি ছেড়েছিস? বুড়ো থাম হয়ে বাচ্চা একটা মেয়ের পেছনে ঘুরতে লজ্জা করে না? আরেকদিন দেখলে লোক ডেকে গণপিটুনি খাওয়াবো, হ্যান ত্যান। এই তো এসবই বলেছিলাম। শ্রেয়া ঠোঁট উল্টে বলে। শ্রেয়সী টেবিল ছেড়ে বিছানায় শ্রেয়ার মুখোমুখি বসল। কৌতূহল নিয়ে বলল, আহারে,
দুধ খাওয়া বাচ্চাটার তারপর? বলেই শ্রেয়ার গাল টিপে দিল। শ্রেয়া বিরক্তি নিয়ে তাকালো, এরপর একটু চিন্তা করে বলল, প্রেম করা যেত, শুধু বয়স বেশি বলে তোমরা মানবে না, তাই হ্যান্ডসাম লোকটাকে হাত ফসকে যেতে দিচ্ছি। শ্রেয়ার দুঃখী দুঃখী স্বর। শ্রেয়সী আকাশ সমান তা ছিল আর বিরক্তি নিয়ে বলল, বউ বাচ্চা আছে দেখ গিয়ে। শ্রেয়া মুখ ফুলিয়ে চোখ পিটপিট করে বলে, তোমাকে বলছে বউ থাকলে আমার পেছনে ঘুরবে কেন? শ্রেয়সী ভ্রু নাচিয়ে উত্তর দেয়, কারণ লোকটা ক্যারেক্টারলেস, সিম্পল। শ্রেয়া দরজার বাইরে একটু উকিঝুঁকি মেরে অধিক আগ্রহের সহিত ফিসফিস করে বলল, লোকটাকে দেখে তো মনে হয় না বউ আছে, এত সুন্দর বডি ফিটনেস, চোখ দিয়ে গিলে ফেলতে ইচ্ছে করে। শ্রেয়ার কথায় যেন শ্রেয়সী আকাশ থেকে পড়ল। বিস্ময় নিয়ে টেনে টেনে রঙ্গ করে বলল, বাবা, তুমি তো বেত্তমিজ ধরনের পাকনা দুধু খাওয়া বাবু। শ্রেয়ার মুখটা থমথমে হয়ে গেল। ঠোঁট উল্টালো বোনের কথায়। শ্রেয়সীর সামনে এভাবে বলতে চায়নি, কিন্তু জাত শত্রু মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং। শ্রেয়সী আবার বলল, হাতের আঙ্গুলে পাশের বাড়ি ইশারা করে ভীষণ আক্রোশে, আমাদের পাশের ফ্ল্যাটে যে ভাইয়াটা থাকে তাকে দেখে বোঝা যায় তার একটা 4 বছরের বাচ্চা আছে। না। তাহলে তুই কিভাবে বুঝলি তোর বুড়ো ক্রাশের বউ নেই? বলে শ্রেয়সী চোখ মুখ শক্ত করে শ্রেয়ার মাথায় গাঁটটা মারল। শ্রেয়া চোখ মুখ ফুলিয়ে থমথমে মুখে অন্যদিকে ফিরে তাকালো। মিনিট দুয়েক পরে বই নিয়ে বসলো। গম্ভীর মুখে পড়তে পড়তে সে মনস্থির করলো পরের 3 ঘন্টা সে শ্রেয়সীর সাথে কোনো রকম কথা বলবে না। সে গুনগুন শব্দ করে পড়তে থাকলো। মিনিট 3ও গড়ালো না, যেখানে সে সংকল্পবদ্ধ ছিল 3 ঘন্টার। শ্রেয়সী কিছু মনে পড়ার মতো জিজ্ঞেস করছিল ভ্রু উঁচিয়ে, তুই কি লোকটাকে পছন্দ করে ফেলেছিস? প্রেম করবি? শ্রেয়া বিরক্তি নিয়ে বলল, বিরক্ত করো না তো, প্রেম করার সময় আর ইচ্ছে হলে করব, তাতে তোমার কি? এক থাপড়ে দাঁত ফেলে দেব, ভুলেও যাতে এসব না শুনে। কয়েক মাস পর বোর্ড এক্সাম, আর এখন তুমি প্রেম করার চিন্তা করো? আব্বু আম্মু শুনলে উষ্ঠা মেরে বাসা থেকে বের করে দেবে। দুধু খাওয়া বাবু। তুমি কি আমাকে একটু পড়তে দিবে? আমি কখন বলেছি প্রেম করব? আই উইশ তুমি একটা এরকম জাতকলে পড়ো, একটা প্রেমে পড়ে তোমার জীবন উষ্টাগত হোক, তখনই আমার সাথে তোমার এসব বিহেভিয়ারে শোধ উঠবে। শ্রেয়সী চোখ তুলে তাকালো, চোখে বিস্ময়, আতঙ্ক, ভীতি। আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে সে শ্রেয়াকে কয়েক পলক আলোকপাত করে থম ধরে বসে থাকলো। সত্যি কি কখনো এরকম হতে পারে? শ্রেয়সী কি প্রেমে পড়বে? সেই বৃষ্টি ভেজা পুরুষের সাথে কি তার প্রেম হওয়ার কোনো আশঙ্কা বা কোনো সম্ভাবনা আছে? ও বিষয়টা পাত্তা দিল না, কিন্তু তবুও ভীষণ সিরিয়াস হয়ে গুরুগম্ভীরের ভান ধরে শুধালো, অভিশাপ দিলে? শ্রেয়া হতবাক হয়ে পড়ল, ক্ষীণ গলায় বলে উঠল, ওমা, এসব কি বলছো? তোমার কি হয়েছে বলো তো? শ্রেয়সী নরম গলায় কিছু বলতে যাবে, তার আগেই ফোনের শব্দ কানে এলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে স্থির গলায় বলল, তুই পড়, ডিস্টার্ব করার জন্য সরি। আর কখনো এসব উল্টাপাল্টা বিষয় মাথায় আনবি না, বুঝে শুনে কদম ফেলবি। বয়সটা খারাপ, আমার কথাই মন খারাপ করিস না। মুহূর্তে ঝকঝকে হয়ে উঠল উঠতি বয়সের কিশোরীর মন। বোনের গলা জড়িয়ে ধরে ঝুলল কিছুক্ষণ। শ্রেয়সী তখন রিং রিং করা ফোনটা রিসিভ করলো। কি খবর তোর? আজকাল ফোনও করিস না। অন্য সময় হলে দুষ্ট জবাব হতো, তুইও তো করিস না, সব সময় আমি কেন? তোর ইগো তোর কাছে দামি, আর অন্যদেরটা ফেলনা বুঝি, যে কখনো ফোন দিবে না বলি। বন্ধুদের মধ্যে এত ইগো থাকলে সেটা বন্ধুত্ব হয়। তুই আসলে কোনো দিনও আমাদের বন্ধু ভেবে উঠতে পারিসনি, মুখেই যত কথা। কিন্তু সেসব কিছু বেরোলো না তার মুখ থেকে। মাথাটা যেন ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। অন্য সময় হলে অভিমান নিয়ে এত এত অভিযোগ করা হতো। যদিও তারা জানে শ্রেয়সী এরকমই, শুধু শুধু ফোন দিয়ে কাউকে বিরক্ত করার মতো কিংবা অযথা বকবক করার মতো মেয়ে সে নয়। তার দিক থেকে বন্ধুত্বটা অপ্রকাশিত, অটল, অতল। তবুও এসব বলে খ্যাপানোর মাঝে যেন অন্যরকম আনন্দ ও সুখ লুকায়িত থাকে। আচ্ছা, দুষ্ট সব বলার পরও কি বন্ধুত্বটা ঠিক এরকম ভাবেই টিকে থাকবে? হয়তো না, আবার ভাগ্যের জোরে কখনো হয়তো। কিরে, কথা বলছিস না কেন? মন খারাপ? দুষ্টু চমকালো। বস্তুত সকল অভিমান অভিযোগ ছাপিয়ে বিশাল বেপরোয়া ধরণী তলে এই মেয়ে এবং আপুই তাকে সবচেয়ে বেশি ভালো বোঝে।
আর কেউ বুঝে না দুষ্টুর মনটা উতলে উঠল বোনের জন্য। এক ছুটে দৃষ্টির কাছে গিয়ে ঝাপটে ধরে বলতে ইচ্ছে করলো, আমি ভালো নেই আপু, আমার মনে পাহাড় সমান দুঃখ, আমাকে একটু আদর করে দাও। আপু যতটা তাকে বুঝে মাও তাকে অতটা বুঝে না। আপু পালিয়ে যাওয়ার পর সে যেন দুষ্টুর প্রতিও অনেক উদাসীন। তার উপর বিয়ে ঠিক হওয়ার পর নীলের কথা শোনার সাথে সাথে মা বলেই ফেলেছিল, কোন পাপে তোদের দুইজনকে পেটে ধরেছিলাম? না, আমারই গর্ভের দোষ, তোদের কোনো দোষ নেই, তোরা নির্দোষ। আসল দোষী আমি। আমার গলায় কলসি ডুবিয়ে মেরে দেওয়া উচিত। মেরে ফেল তোরা আমাকে, বেহায়ার বাচ্চা।